হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিও ক্লাসে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইতিহাস অনার্সে বা পাশে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC1 পেপারটি আছে বা MDC1 প্রাচীন ভারতের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বৈদিক সাহিত্য। এই সাহিত্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এবং এই ভিডিও ক্লাসের শেষে তার যে উত্তরপত্র 250 ওয়ার্ডের টিকার জন্য তোমাদেরকে তৈরি করতে হবে, সেটি আমি তোমাদের এই ভিডিও ক্লাসের মাধ্যমে প্রোভাইড করব। দেখে নিই আমাদের প্রশ্নটি কী রয়েছে। দেখো, বৈদিক সাহিত্য টিকা আকারে আসতে পারে 5-এর জন্য। বৈদিক সাহিত্য মানে বৈদিক যুগের সাহিত্য। এখন বৈদিক যুগ কাকে বলে সেটা আমরা আগে জেনে নেব। দেখো, আর্যদের যুগটাকেই আমরা বৈদিক যুগ বলি। কেন? কারণ আর্যরা এদেশে আসার পর তারা বেদ রচনা করে এবং বেদের ভিতরেই আর্যদের সমস্ত জীবনটা আবর্তিত হয়। কারণ বেদকে কেন্দ্র করে আর্যদের জীবন আবর্তিত হয়। বেদের ভিতরে আর্যদের সমাজ, অর্থনীতি, রাজনীতি, ধর্ম সব কিছুই কিন্তু বেদের মধ্যেই পাওয়া যায়। তাই বৈদিক যুগ বলা হয়। আর্য সভ্যতার আরেক নাম হচ্ছে বৈদিক যুগ বা বৈদিক সভ্যতা, এবং তাদের এই রচিত যে সাহিত্য সেটাকে আমরা বলি বৈদিক সাহিত্য। এখন বৈদিক যুগে বেদ আর্যরা রচনা করেন। খ্রিস্টপূর্ব 1400 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে তারা এই বেদ রচনা করেন এবং বেদকে কেন্দ্র করে আর্যদের এই বৈদিক সাহিত্য গড়ে উঠেছে। হ্যাঁ, বেদের ভিতরে 4টি ভাগ: ঋক, সাম, যজু আর অথর্ব। প্রত্যেকটি বেদ আবার 4 ভাগে বিভক্ত: ব্রাহ্মণ, সংহিতা, আরণ্যক এবং উপনিষদ। এখন এইগুলো নিয়েই তৈরি হয়েছে কিন্তু বিশাল এক বৈদিক সাহিত্যের ভাণ্ডার। তা প্রথমে আমরা আলোচনা করব বেদ। দেখো, বেদ হচ্ছে হিন্দুদের প্রাচীনতম ধর্মগ্রন্থ, এটা আমরা জানি। এখন বেদ হচ্ছে সংস্কৃত বিদ শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে জ্ঞান। হিন্দুরা বিশ্বাস করে যে বেদ স্বয়ং ঈশ্বরের বাণী, তাই বেদ নিত্য এবং অপৌরুষেয়। আর্য ঋষিরা দৈব বাণীর মতো এই বেদের বাণী তারা শ্রবণ করেছিলেন এবং বংশ পরম্পরায় এই বেদের বাণী তারা মুখস্থ রাখতেন, শুনে শুনে মনে রাখতেন। তাই বেদের আরেক নাম হচ্ছে শ্রুতি। এখন বেদের 4টি ভাগ। তা প্রথমে আমরা বেদ নিয়ে আলোচনা করব। বেদের 4টি ভাগ: ঋক, সাম, যজু, অথর্ব। এর ভিতরে ঋক, সাম আর যজু এই 3টি বেদকে আমরা একত্রে বলি ত্রয়ী বা ত্রয়ী বিদ্যা। আর শেষ যেটি রয়েছে অথর্ব বেদ, তাকে আমরা বলি খাত্রবেদ, কারণ এরা ক্ষত্রিয়রা রচনা করেছিলেন এই অথর্ব বেদ। এরপর দেখো, আমরা এক একটা বেদ ধরে ধরে আলোচনা করব। প্রথম আছে ঋগ্বেদ। তা ঋগ্বেদে বিভিন্ন সূক্ত, মন্ত্র, বিভিন্ন মণ্ডল রয়েছে। যেমন ঋগ্বেদে 10,600টি মন্ত্র আছে, 1026টি সূক্ত আছে এবং 10টি মণ্ডলে বিভক্ত আছে ঋগ্বেদ। এবং ঋগ্বেদে এই পৃথিবীতে বিভিন্ন এই যে প্রকৃতি এবং প্রকৃতির যে সৃষ্টি রহস্য, এগুলো কিন্তু আলোচনা করা রয়েছে ঋগ্বেদে। মানে ঋগ্বেদের আলোচনার বিষয়বস্তুই হচ্ছে প্রকৃতি। এবং ঋগ্বেদ রচনা করেছেন অত্রি, ভরদ্বাজ, বশিষ্ঠ, ব্যাসদেব, এরকম বিভিন্ন মুনি ঋষিরা কিন্তু রচনা করেছেন এই ঋগ্বেদ। এরপরে আসি আমরা সামবেদ। দেখো, সামবেদের যে স্তোত্রগুলি রয়েছে সেগুলি ঋগ্বেদ থেকেই সংকলিত বেশিরভাগটাই। এবং সামবেদে প্রায় 1029টি এখানে মন্ত্র রয়েছে, 1539টি মন্ত্র রয়েছে এখানে। এবং সাম যে দেব মানে সোমদেব, তার উদ্দেশ্যে এই স্তোত্রগুলি রচিত হয়েছে। যজ্ঞের সময় যে সুর করে গাওয়া হতো এই স্তোত্রগুলি, তাই এর আরেক নাম হচ্ছে সামগান। এরপরে আসছি ঋগ্বেদ, সামবেদ, এরপরে আসছি যজুর্বেদ। দেখো, যজুর্বেদে যে পুরোহিতরা যজ্ঞের সময় যেসব মন্ত্র উচ্চারণ করতেন সেই মন্ত্রের বিশদ বর্ণনা রয়েছে এবং যজ্ঞে অনুষ্ঠানের যে আচরণবিধি সেটা দেওয়া আছে এই যজুর্বেদে। এরপরে আসছি অথর্ববেদ। অথর্ববেদ একেবারে শেষ ভাগ। এই অথর্ববেদ ক্ষত্রিয়দের দ্বারা রচিত হয়, তাই এর নাম হচ্ছে খাত্রবেদ। এবং এই অথর্ববেদে সৃষ্টি রহস্য, চিকিৎসাবিদ্যা, ইন্দ্রজাল, অপদেবতা ইত্যাদি বিষয় এখানে আলোচনা করা হয়েছে এবং প্রায় 6000 মন্ত্র এই অথর্ববেদে রয়েছে। তাহলে এইগুলো নিয়ে আলোচনা করতে হবে আমাদের বেদের অংশে। এরপর দেখো, বেদের পরের যে পার্টটা আমরা আলোচনা করব বেদের অংশ। তা বেদের 4টি অংশ বলেছি, প্রত্যেকটি বেদের: ব্রাহ্মণ, সংহিতা, আরণ্যক এবং উপনিষদ। ব্রাহ্মণ অংশে কি রয়েছে? ব্রাহ্মণ অংশ পদ্যে রচিত এবং এখানে যাগযজ্ঞের নিয়মাবলী, মন্ত্র ইত্যাদির গূঢ় তত্ত্ব এখানে ব্যাখ্যা করা হয়েছে। ব্রাহ্মণের পরে সংহিতা। সংহিতাতেও সেই যজ্ঞের যে মন্ত্র, সে মন্ত্রের যে গূঢ়তত্ত্ব বা মন্ত্রের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা রয়েছে এই সংহিতা অংশে। এবং এই ব্রাহ্মণ আর এই সংহিতা একে বলা হয় বেদের কর্মকাণ্ড। এরপরে আসছে আরণ্যক।
আরণ্যক হচ্ছে আর্যদের যে চতুরাশ্রম প্রথা আছে তার যে তৃতীয় আশ্রম, বানপ্রস্থ, বৃদ্ধ বয়সে অরণ্যে গিয়ে ঈশ্বরের সাধনা করা। তাই সেই বানপ্রস্থ থাকাকালীন সেই ব্যক্তি কিভাবে তার জীবনকে আবর্তিত করবে, কিভাবে ঈশ্বরের সাধনা করবে, তার যে সাধনার পদ্ধতিটা কী, সেটি নিয়ে রয়েছে এই আরণ্যক অংশে আলোচনা। এরপরে আসে উপনিষদ। উপনিষদ বেদের শেষ ভাগ, তাই একে বলা হয় বেদান্ত, বেদের অন্ত, শেষ ভাগ। এখন উপনিষদের ভিতরে রয়েছে বিভিন্ন দার্শনিক তত্ত্ব এবং উপনিষদের ভিতরে কয়েকটি উল্লেখযোগ্য হচ্ছে কঠ, কেন, ঈশ, মান্ডুক্য এবং ঔতরেয়। তা এখন এই উপনিষদ এবং আরণ্যককে বলা হয় বেদের জ্ঞান কাণ্ড। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে বেদের বিভিন্ন অংশে। আগে বেদ, 4টি বেদ নিয়ে আলোচনা, প্রত্যেকটি বেদের যে 4টি ভাগ সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে বেদের অংশে। এর পরের যে পার্টটি নিয়ে আলোচনা করবো দেখো বেদাঙ্গ। বেদাঙ্গ দেখো পরবর্তীকালে বেদ অনেক জটিল আকার ধারণ করে এবং বেদকে যাতে আমরা সহজে পাঠ করতে পারি তার জন্য কিছু সূত্র সাহিত্যের আবির্ভাব হয়, যেগুলোকে আমরা বলবো বেদাঙ্গ, মানে বেদেরই একটি অঙ্গ। এখন এই বেদাঙ্গ বলতে সেই সময় শিক্ষা, ছন্দ, নিরুক্ত, জ্যোতিষ, কল্প এই বিষয়গুলোকে বোঝানো হয়। এর ভিতরে ছন্দ বলতে নিদান সূত্র এবং পিঙ্গল ছন্দ সূত্র এই দুটি বিষয় উল্লেখযোগ্য। আর ব্যাকরণ বলতে পাণিনির অষ্টাধ্যায়ী কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে এরপরে এগুলো নিয়ে আলোচনা করতে হবে বেদাঙ্গ। এরপরে যে পাঠ আছে দেখো কল্পসূত্র। তা কল্পসূত্র মানে কল্প সাহিত্য। এখন কল্প সাহিত্যের আবার 4টি ভাগ: শ্রৈতসূত্র, শুল্কসূত্র, গৃহসূত্র এবং ধর্মসূত্র। এগুলিতে কি রয়েছে? এগুলিতে রয়েছে বিভিন্ন সেই সময়কার তৎকালীন প্রেক্ষাপটে বিভিন্ন সামাজিক রীতিনীতি, দশকর্মা বিধি রয়েছে, বিভিন্ন দেওয়ানি, ফৌজদারি আইন, রাষ্ট্রীয় রীতিনীতি, এগুলো নিয়ে আলোচনা করা রয়েছে এই কল্পসূত্রের এই যে 4টি পাঠ, সেই 4টি পাঠে। এরপরে রয়েছে দেখো ষড়দর্শন। আর্য ঋষিরা মানে 6 জন ঋষি 6টি দর্শন রচনা করেন, যেগুলিকে আমরা এই বৈদিক সাহিত্যেরই একটি পাঠ বলবো। এই ষড়দর্শনটা কি না, যেমন রয়েছে যেমন ন্যায়শাস্ত্র, যোগশাস্ত্র, বৈশেষিক দর্শন, পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা ইত্যাদি। যেমন পতঞ্জলির যোগশাস্ত্র, গৌতমের ন্যায়শাস্ত্র, কণাদের বৈশেষিক দর্শন, ব্যাসদেবের পূর্ব মীমাংসা, জৈমিনীর উত্তর মীমাংসা, এগুলো খ্রিস্টপূর্ব 600 থেকে খ্রিস্টপূর্ব 400 অব্দের ভিতরে কিন্তু এগুলো রচনা করা হয়। এগুলো অনেক পরবর্তীকালে রচনা করা হয়, তা সত্ত্বেও এগুলোকে বৈদিক সাহিত্যের অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলো নিয়ে আলোচনা করতে হবে আমাদের ষড়দর্শনের পাঠে। এরপরে রয়েছে দেখো অন্যান্য সাহিত্য। এই যে বৈদিক সাহিত্যের যে অংশগুলো বললাম, বেদের বিভিন্ন অংশ, বেদাঙ্গ, কল্পসূত্র, ষড়দর্শন, এগুলি বাদেও পরবর্তীকালে আরও অনেক গ্রন্থ রচনা করা হয় বিভিন্ন বিষয়ের উপরে। যেমন অশ্বশাস্ত্র, যেমন যুদ্ধবিদ্যা সংক্রান্ত গ্রন্থ, নাট্যশাস্ত্র, সঙ্গীতবিদ্যা, চিকিৎসাবিদ্যা ইত্যাদি গ্রন্থ, ধনুর্বিদ্যা ইত্যাদি বিষয়ে অনেক গ্রন্থ রচনা করা হয়, যেগুলোকেও আমরা বৈদিক সাহিত্যের ভিতরে অন্তর্ভুক্ত করতে পারি। তা বৈদিক সাহিত্য মানে কোনো একটি গ্রন্থ নয়, অনেক কিছু গ্রন্থের একটি সমাহার হচ্ছে বৈদিক সাহিত্য, যেগুলোকে শর্টে যদি আমরা বলি, প্রথমে বেদের 4টি ভাগ, ঋক, সাম, যজু, অথর্ব, তার আবার 4টি অংশ: ব্রাহ্মণ সংহিতা, আরণ্যক, উপনিষদ, বেদাঙ্গ যেখানে বেদের অঙ্গ বা এখানে রয়েছে শিক্ষা, ছন্দ, নিরুক্ত, জ্যোতিষ ও কল্প, কল্পসূত্র যার 4টি ভাগ: শ্রৈতসূত্র, কল্পসূত্র, শুল্কসূত্র এবং গৃহসূত্র, ধর্মসূত্র, ষড়দর্শন, 4টি দর্শন, 6টি দর্শন রয়েছে, যেখানে ন্যায় দর্শন, যোগশাস্ত্র, পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা। এরপরে রয়েছে অন্যান্য সাহিত্য। তো এগুলোকে সার্বিকভাবে একত্রিত করে তৈরি হয়েছে আমাদের বৈদিক সাহিত্য, যেটি 5 নম্বরে টিকা আকারে লিখতে হবে 250 ওয়ার্ডের মধ্যে। এগুলো ধাপে ধাপে সুন্দর করে গুছিয়ে, সেটা কিভাবে লিখবে তোমরা, তার উত্তরটি আমি এবার অন স্ক্রিনে আলোচনা করব। বৈদিক সাহিত্য প্রশ্নমান 5। আর্যদের বেদ হল ভারতের প্রাচীনতম সাহিত্য। আনুমানিক 1400 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দে রচিত বেদকে কেন্দ্র করে ভারতে বৈদিক সাহিত্যের বিকাশ ঘটে। বৈদিক যুগে মূলত ধর্মীয় সাহিত্য রচিত হয়েছিল এবং এই সাহিত্যের ভাষার মাধ্যম ছিল সংস্কৃত। বৈদিক যুগে 4 প্রকার বেদ, যথা ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদ এবং ব্রাহ্মণ সংহিতা, আরণ্যক ও উপনিষদ নিয়ে বিশাল বৈদিক সাহিত্য গড়ে উঠেছিল। তো এটা দিয়ে প্রথমে আমাদের ভূমিকা লিখতে হবে। এরপরে দেখো রয়েছে বেদ হলো আর্যদের প্রাচীনতম সাহিত্য। সংস্কৃত বিদ শব্দ থেকে বেদ কথাটির উৎপত্তি হয়েছে। বেদ শব্দের অর্থ হলো জ্ঞান। বেদ হলো হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ। হিন্দুরা বিশ্বাস করে যে বেদ স্বয়ং ঈশ্বরের বাণী, তাই বেদকে নিত্য ও অপৌরুষেয় বলে মনে করা হয়।
আর্য ঋষিরা প্রথমে দৈববাণীর মতো বেদ শুনতে পান, তখন থেকে তা বংশ পরম্পরায় শুনে শুনে মুখস্থ রাখা হতো। এজন্য বেদের অপর নাম শ্রুতি। বেদ 4 ভাগে বিভক্ত: ঋক, সাম, যজু, অথর্ব। ঋক, সাম ও যজুর্বেদকে একসঙ্গে ত্রয়ী বা ত্রয়ী বিদ্যা বলা হয়। এখানে এরকম আন্ডারলাইনগুলো কিন্তু অবশ্যই করতে হবে। এগুলি সামগ্রিকভাবে চতুর্বেদ সভ্যতা তথা প্রাচীন ভারতীয় সাহিত্যের সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদান। ঋগ্বেদে বিভিন্ন ঋক, সূক্ত ও মণ্ডল আছে। ঋগ্বেদে প্রায় 10,066টি ঋক বা পদ্যময় মন্ত্র, 1028টি সূক্ত এবং 10টি মণ্ডল আছে। ঋগ্বেদের বিষয়বস্তু হল প্রকৃতি ও প্রাকৃতিক শক্তির উপাসনার বিবরণ। ঋগ্বেদের রচয়িতা কবিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিশ্বমিত্র, ব্যাসদেব, অত্রি, ভরদ্বাজ, বশিষ্ঠ। সামবেদের অধিকাংশ স্তোত্র ঋগ্বেদ থেকে সংকলিত হয়েছে। সামবেদের স্তোত্রগুলি পূজা ও যজ্ঞের সময় সুর করে গাওয়া হতো, তাই এই স্তোত্রগুলিকে সামগান নামেও পরিচিত। সোমদেবের উদ্দেশ্যে এই গানগুলি গাওয়া হতো। সামবেদ 1549টি মন্ত্র আছে। যজুর্বেদ গদ্যে রচিত, এতে যজ্ঞানুষ্ঠানের সময় পুরোহিতদের মন্ত্রাদি ও অনুষ্ঠানের বর্ণনা ব্যাখ্যা রয়েছে। অথর্ববেদ হল বেদের শেষ ভাগ, একে খাত্রবেদও বলা হয়। এতে প্রকৃতি, সৃষ্টি রহস্য, চিকিৎসাবিদ্যা, ইন্দ্রজাল, অপদেবতা আলোচনা রয়েছে। অথর্ববেদে প্রায় 6000টি মন্ত্র রয়েছে। ঋক, সাম, যজু, অথর্ব প্রতিটি বেদ আবার 4টি অংশে বিভক্ত, যথা সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। যজ্ঞের মন্ত্রাদি, দেবদেবীর আরাধনা, সংহতির বিষয়। এটি পদ্যে রচিত। তা দেখো, এখানে কিন্তু ঋগ্বেদের যে 4টি ভাগ, মানে বেদের 4টি ভাগ এবং তার যে আবার 4টি করে ভাগ রয়েছে, সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হলো। ব্রাহ্মণ অংশে যাগযজ্ঞের বিধান ও যজ্ঞের মন্ত্রাদির অন্তর্নিহিত ব্যাখ্যা বর্ণিত হয়েছে। এটি গদ্যে রচিত। বানপ্রস্থ গ্রহণ করে যারা অরণ্যে আশ্রয় নিতেন, তাদের জন্য ধ্যান ধারণা, ধ্যান ও উপাসনা পদ্ধতি প্রভৃতি আলোচনা রয়েছে আরণ্যক অংশে। উপনিষদ হলো বেদের শেষ ভাগ, সেই জন্য একে বেদান্ত বলা হয়। উপনিষদগুলির মধ্যে অন্যতম কট, কেন, ঈশ, মান্ডুক্য, ঔতরেয় প্রভৃতি। সংহিতা ও ব্রাহ্মণকে বেদের কর্মকাণ্ড এবং আরণ্যক উপনিষদকে বেদের জ্ঞানকাণ্ড বলে অভিহিত করা হয়। তাই এই প্যারাটায় কিন্তু বেদ সম্পর্কে ডিটেলসে আলোচনা করা হলো। এর পরের প্যারা দেখো, বৈদিক সাহিত্যে পরবর্তীকালে ক্রমে বৃহদায়তন ও জটিল হয়ে পড়ে, ফলে বেদের অধ্যয়নের সহায়ক রূপে কিছু সাহিত্যের আত্মপ্রকাশ ঘটে। এগুলিকে বেদাঙ্গ বলে। বেদাঙ্গ বৈদিক সাহিত্যের অঙ্গ হলেও তা বৈদিক যুগের পরবর্তীকালে রচনা। বেদাঙ্গ 6 ভাগে বিভক্ত, যথা শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ ও কল্প। বেদাঙ্গের ছন্দের মধ্যে নিদান সূত্র, পিঙ্গল ছন্দ সূত্র এবং ব্যাকরণের মধ্যে পাণিনির অষ্টাধ্যায়ী সর্বাধিক গুরুত্ব উল্লেখযোগ্য। বেদাঙ্গের শেষ বিভাগ অর্থাৎ কল্প বা কল্পসূত্র সর্বাধিক উল্লেখযোগ্য। কল্পসূত্রের 4টি অংশ: শ্রৈতসূত্র, শুল্কসূত্র, গৃহসূত্র, ধর্মসূত্র। এগুলিতে যাগযজ্ঞের নিয়মাবলী, জীবনযাপনের নিয়মবিধি, দশকর্মাবিধি, সমাজ রাষ্ট্রীয় রীতিনীতি, দেওয়ানি ও ফৌজদারি বিধি প্রভৃতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। বৈদিক যুগের দর্শন সাহিত্যের 6টি শাখা রয়েছে। এগুলিকে একত্রে ষড়দর্শন বলা হয়, যথা সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা। 6 জন ঋষি এই ষড়দর্শনের রচয়িতা। এরা হলেন কপিলের সাংখ্য দর্শন, পতঞ্জলির যোগশাস্ত্র, গৌতমের ন্যায়শাস্ত্র, কণাদের বৈশেষিক দর্শন, জৈমিনীর পূর্ব মীমাংসা এবং বেদ ব্যাসের উত্তর মীমাংসা। আনুমানিক খ্রিস্টপূর্ব 600 থেকে খ্রিস্টপূর্ব 400 অব্দের মধ্যে ষড়দর্শন রচিত হয়। বেদাঙ্গ ষড়দর্শন একত্রে সূত্র সাহিত্য নামে পরিচিত। উপরোক্ত সাহিত্যগুলি ছাড়াও পরবর্তীকালে বিভিন্ন রচনা বৈদিক সাহিত্যরূপে পরিচিতি লাভ করে। আয়ুর্বেদ, অর্থনীতি, শিল্পকলা, সঙ্গীত, নাট্যশাস্ত্র, অশ্ববিদ্যা প্রভৃতি বিষয়ে নানা গ্রন্থ রচিত হয়। তো এই প্যারাতে যে বেদাঙ্গ মানে বেদ বাদেও যে বেদের অঙ্গ বা ষড়দর্শন, সূত্র সাহিত্য, সেটা নিয়ে কিন্তু এই প্যারাতে আলোচনা করা হলো। তোমরা এই নোটসটি কালেক্ট করে স্ক্রিনশট করে লিখে নিতে পারো। তোমরা পরীক্ষার জন্য এটা কিন্তু রেডি করতে পারো। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আছে। এটা যথেষ্ট তথ্যবহুল, এটা ভালো মার্কস ভ্যারি করবে। তোমাদের আর বাকি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি একের পর এক ভিডিও খুব দ্রুত নিয়ে আসবো। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, যাতে আমি নতুন ভিডিও দিলে তোমরা নোটিফিকেশন পেতে পারো।